নমস্কার, ঘড়িকাটা সন্ধ্যে 7টায় মানে আপনারা জানেন এক কথায় অঞ্জনের সঙ্গে স্পেশাল শো। আজ ইন্ট্রোডাকশনের আগেই আপনাদের সামনে অঞ্জনের সাব প্রশ্ন। মানে আপনারা জানেন এক কথায় অঞ্জনের সঙ্গে স্পেশাল শো। বলুন তো আজকে কেন শুরু করলাম খেলা ভাঙার খেলা দিয়ে? তার কারণ আপনারা এতক্ষণ পর্যন্ত নিশ্চয়ই দেখেছেন এবং জানতেও পেরেছেন অনেকগুলো বিষয় পর কি সেই বিষয়গুলো। এখন সবচেয়ে বড় ফ্যাক্টর কাজ করছে বিজেপির জন্য, সেই জোট, সেই শরিক। তার কারণ ইতিমধ্যেই নীতিশ কুমার এবং টিডিপি এই দুজন যদি সমর্থন না করে তাহলে কি ভরাডুবি হতে পারে? তাহলে কি সত্যি মেজরিটিতে প্রবলেম হতে পারে বিজেপির? এই যাবতীয় বিষয় নিয়ে চর্চা চলছে রাজনৈতিক মহলে। অন্যদিকে একেবারে ইন্ডিয়া অ্যালায়েন্সের ক্ষেত্রেও এই দুটি শরিক অত্যন্ত ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে কাজ করছে। তাই বলা যেতে পারে খেলা ভাঙার খেলা চলছে। এবং এই যাবতীয় বিষয় নিয়ে যখন তৎপরতা একেবারে তুঙ্গে, ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন দিল্লিতে চলে গিয়েছেন এবং সেখানে বৈঠক পর্ব চলছে INDIA অ্যালায়েন্সের। সেই বৈঠক পর্বে ঠিক কী উঠে আসে সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্ডিয়া বনাম NDA এই দুয়ের দ্বৈরথ কিন্তু একেবারে প্রকাশ্যে। গতকালই একেবারে নির্বাচনী ফলাফল ঘোষণা হয়েছে আর সেখান থেকে দাঁড়িয়ে NDA মেজরিটি কিন্তু পেয়েছে এখনও পর্যন্ত, যদি কোনো শরিক দল ব্যাকফুটে না চলে আসে তো তবেই, নইলে কিন্তু বিজেপির জন্য আরও একবার ভরাডুবি হওয়ার সম্ভাবনা হলেও হতে পারে, যেমন বাংলাতে হয়েছে। ঠিক এই বিষয় নিয়ে যাবতীয় রাজনৈতিক আলোচনা চলবে আগামী 1 ঘন্টায়। কিন্তু তার আগে অঞ্জনের সাব প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন, মোদি ম্যাজিক হারিয়ে গেল, ভরসা করতে হচ্ছে শরিক দলের ওপরে। আমার দ্বিতীয় প্রশ্ন, কি হতে চলেছে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ? আমার তৃতীয় প্রশ্ন, নীতিশের ওপর যে কোনো জোটের ভরসা রাখা কতটা প্রাসঙ্গিক? আমার চতুর্থ এবং অন্তিম প্রশ্ন, জিতলে শুভেন্দু ফ্যাক্টর, খারাপ ফলের দায় নেবে শুভেন্দু? এই যাবতীয় বিষয় নিয়ে অ্যানালিসিস পর্ব চলবে, কিন্তু তার আগে দেখাবো এক বিশেষ প্রতিবেদন, তারপর আসছি বিশদ আলোচনায়। এককভাবে বৃহত্তম দল হলেও আসনের নিরিখে ম্যাজিক ফিগার পার করতে পারল না বিজেপি। 400 পারের ডাক দিয়ে মাত্র 240এই থেমে গিয়েছে গেরুয়া শিবিরের অশ্বমেধের ঘোড়া। আর তাই সরকার গঠনের জন্য NDA বাকি শরিকদের ওপর নির্ভর করছে। 543টি লোকসভা কেন্দ্র রয়েছে দেশে, অর্থাৎ ম্যাজিক ফিগার 272। বিজেপি 240টি আসনে জিতেছে, অর্থাৎ সরকার গড়তে বিজেপির প্রয়োজন আরও 32 জন সাংসদের সমর্থন। এক্ষেত্রে অন্যতম নির্ণায়ক ভূমিকা নিতে পারেন তেলেগু দেশম পার্টির চন্দ্রবাবু নাইডু আর জনতা দল ইউনাইটেডের নীতিশ কুমার। এবারের লোকসভা নির্বাচনে অন্ধ্রপ্রদেশে 16টি আসন জিতেছে চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টি, আর নীতিশের জনতা দল ইউনাইটেডের হাতে রয়েছে 12 জন সাংসদ। এর ফলে এই দুই নেতা ইন্ডিজোট বা NDAর মধ্যে যেদিকে যাবেন, সরকার গড়ার পথে বেশ কয়েক ধাপ এগিয়ে যাবে তারা। সূত্রের খবর, নীতিশ চন্দ্রবাবুকে নিজেদের দিকে টানতে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে ইন্ডিজোট। এবারের নির্বাচনে ইন্ডিজোট 234টি আসন পেয়েছে, ফলে নীতিশ চন্দ্রবাবুকে জোটে টানলে সরকার গড়ার দিকে অনেকটাই এগিয়ে যাবে তারা। আর তাই নীতিশকে দেওয়া হয়েছে উপপ্রধানমন্ত্রীত্বের প্রস্তাব। চন্দ্রবাবুকে বলা হয়েছে ইন্ডিজোট সরকার গড়লে অন্ধ্রপ্রদেশকে বিশেষ মর্যাদা দেওয়া হবে। এদিকে ইন্ডিজোট ময়দানে নামতেই পাল্টা জোট সঙ্গীদের দিল্লিতে ডেকে পাঠিয়েছে NDAর প্রধান দল বিজেপি। চন্দ্রবাবু নাইডুর সঙ্গে ফোনে
ফোনে কথা বলেছেন মোদি, আর নীতিশ কুমার, চিরাগ পাসওয়ান, জিতন রাম মাঝির সঙ্গে কথা বলেছেন শাহ। দল বদলেও সাংসদ হওয়ার স্বপ্ন অধরায় রইল এই চার নেতার। এমন পরিস্থিতিতে আজ দিল্লিতে বৈঠকে বসছে এনডিএ এবং ইন্ডিয়া। সেখানেই পরবর্তী রণকৌশল ঠিক করবে তারা। এবারে লোকসভা ভোটে 543টি আসনের মধ্যে 240টি আসন পেয়েছে বিজেপি, 99টি আসন পেয়েছে কংগ্রেস, অখিলেশের সমাজবাদী পার্টি পেয়েছে 37টি আসন, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল পেয়েছে 29টি আসন। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। আপনাদেরকে জানিয়ে রাখি, ইতিমধ্যে এনডিএ জোটের বৈঠক শেষ হয়ে গিয়েছে এবং সেখানে দাঁড়িয়ে টিডিপি এবং আরজেডি এই দুয়ের মধ্যে যে দ্বৈরথ, সে দ্বৈরথের মধ্যকালীন অবস্থাতে টিডিপি এবং জেডিইউ এই দুই দল কিন্তু ইতিমধ্যেই এনডিএর সঙ্গেই থাকছে, এমনটাই খবর উঠে আসছে ইতিমধ্যে। কিন্তু একটা প্লেট আপনাদের সামনে তুলে রাখবো, এই মুহূর্তে ধরবো আপনাদের সামনে, সেই ছবিটা দেখার পরে অনেকগুলো জিনিস আপনাদের কাছে ফ্যাক্টর ক্লিয়ার হবে যে এই মুহূর্তে দাঁড়িয়ে এনডিএ এবং ইন্ডিয়ার অবস্থান ঠিক কোন জায়গাতে এসে দাঁড়িয়েছে। দেখাবো। এনডিএ 292টি আসন পেয়েছেন ইতিমধ্যে। বিজেপি, টিডিপি, জেডিইউ, এসএইচএস, এলজিপি, আরএলডি, এইচএম প্রত্যেকটি জায়গাতে বিজেপি একেবারে মেজরিটি পজিশনে পৌঁছতে পারেনি। মেজরিটি পজিশনে পেতে গেলে অন্তত পক্ষে 272টি সিট তাদের প্রয়োজন ছিল, সেখানে 240টি মাত্র পেয়েছে এবং সেখানে বিজেপি একচ্ছত্র অধিকার করতে পারছে না। আর ঠিক সেই কারণের জন্যই তাকে ভরসা করতে হচ্ছে শরিক দলগুলোর ওপরে, বিশেষ করে টিডিপি এবং জেডিইউ। এই দুটো ফ্যাক্টর অত্যন্ত ইম্পর্টেন্ট এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির জন্য। অন্যদিকে যদি আইএনডিআই এর দিকে তাকাই তাহলে ঠিক কী ছবি ধরা পড়ছে দেখুন। আইএনডিআই এর ক্ষেত্রে 234, কংগ্রেস, এসপি, সমাজবাদী পার্টি, তৃণমূল কংগ্রেস, ডিএমকে, ইউবিটি, এনসিপি, আরজেডি, আপ, সিপিআইএম, জেএমএম এই প্রত্যেকটি দল একত্রিতভাবে 234টি পেয়েছে। সেখানে কংগ্রেসও কিন্তু মেজরিটি পায়নি, কংগ্রেস সেখানে 99টি আসন পেয়েছে। বলতে গেলে কংগ্রেস একেবারে বিজেপির বিপরীতে দাঁড়ানো একটি ন্যাশনাল পার্টি এবং সেখানে দাঁড়িয়ে কংগ্রেসও মেজরিটি পায়নি, কংগ্রেসকেও ভরসা করতে হচ্ছে শরিক দলের ওপরে। অন্যদিকে একটা ছোট্ট জিনিস আপনাদেরকে বলে রাখবো, উত্তরপ্রদেশে বিশেষ করে যা বলা হয় উত্তরপ্রদেশে যে জিতবে সেই দিল্লির মসনদে যাবে এবং সেখানে দাঁড়িয়ে উত্তরপ্রদেশে সবথেকে বেশি সিট পেয়েছে কিন্তু সমাজবাদী পার্টি একচ্ছত্রভাবে। অন্যদিকে বিজেপি কিন্তু অনেকটাই ব্যাকফুটে এসছে। উত্তরপ্রদেশের ক্ষেত্রে উত্তরপ্রদেশের আঙ্গিকে যদি দেখা যায় তাহলে দেখা যাবে সেই জায়গাতে দাঁড়িয়ে বিজেপির ফলাফল অনেকটাই কমেছে এবং বিজেপির ফলাফল খারাপ হয়েছে। অন্যদিকে বঙ্গে যেখানে বারবার করে মোদি ফ্যাক্টরের কথা বলা হচ্ছিল, নরেন্দ্র মোদি বারবার বলছিলেন যে এবার সব থেকে ভালো পারফরমেন্স দেওয়া হবে বাংলা থেকে, সেই বাংলার পারফরমেন্সের ক্ষেত্রেও কিন্তু বড় সড়ো প্রশ্ন চিহ্ন ফেলা হয়েছে বিজেপির পক্ষ থেকে। এবার প্রশ্ন উঠছে, শুভেন্দু অধিকারীর কথায় বিজেপির এই এতগুলো নাম পরপর বিভিন্ন লোকসভা কেন্দ্রে দেওয়া হয়েছে, যদি সত্যি তা হয়ে থাকে তাহলে যদি ফলাফল ভালো হতো তাহলে শুভাকাঙ্ক্ষী হতেন অনেকেই শুভেন্দুর জন্য। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বঙ্গে বিজেপির খারাপ দশার জন্য দায় কি শুভেন্দু অধিকারীর ওপর আসবে? সত্যি কি শুভেন্দু অধিকারীর ওপর এই দায় বর্তাবে? এই যাবতীয় বিষয় নিয়ে অ্যানালিসিস পর্বে আসবো, কিন্তু এখন আপনাদের সঙ্গে পরিচয় পর্বে আসবো যারা রয়েছেন আমাদের সঙ্গে গেস্ট, তাদের সঙ্গে পরিচয় পর্ব সারবো। ইতিমধ্যে আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন কংগ্রেস সমর্থক অরিন্দম গোস্বামী, আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন বিজেপি সমর্থক রবি মণ্ডল, জুড়ে রয়েছেন তৃণমূল সমর্থক রাজু কর্মকার, জুড়ে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সুকান্ত ঘোষ। সুকান্তবাবু, আপনি প্রথমবার ট্রাইব টিভি বাংলায় এক কথা অঞ্জনের শোতে এসেছেন, আপনাকে অশেষ স্বাগত এবং আপনাদের চারজনকে একত্রিতভাবে ট্রাইব টিভি বাংলায় স্বাগত, এক কথা অঞ্জনের এই শোতে স্বাগত। আমার প্রথম প্রশ্ন যাই থাকুক না কেন, সবার আগে কংগ্রাচুলেট করব কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস যারা দুজন এই মুহূর্তে বসে রয়েছেন তাদের জন্য। তার কারণ বঙ্গে যে ফলাফল হয়েছে সেই ফলাফলের নিরিখে তৃণমূল কংগ্রেস একেবারে সবুজের ঝড় তুলেছে সমস্ত পশ্চিমবঙ্গে। বঙ্গে বলা যেতে পারে পশ্চিমবঙ্গে ম্যাপের দিকে তাকালে পরে এখন সবুজে সবুজ দেখা যাচ্ছে এবং সেই পর্যায়ে দাঁড়িয়ে বঙ্গে বিজেপির এতটা খারাপ ফল কেন জানার চেষ্টা করব সুকান্তবাবুর কাছে। সুকান্তবাবু, আপনার কাছে প্রথম প্রশ্ন, যাবতীয় রাজনৈতিক অ্যানালিসিস করলে পরে এই পর্যায়ে দাঁড়িয়ে কেন মনে হচ্ছে যে বিজেপি এতটা ব্যাকফুটে চলে গেল? এর দায় কি শুভেন্দু অধিকারীর উপর বর্তায়? কি মনে করেন আপনি? অর্জুন, প্রথম বিষয় হচ্ছে ভারতীয় রাজনীতিতে সবচেয়ে বড় প্রয়োজন সাংগঠনিক, যে কোনো দলেরই তার সাংগঠনিক শক্তি একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং যে কোনো দল তার রেজিমেন্টেড পার্টি, বিজেপি নিশ্চিত একটা রেজিমেন্টেড পার্টি ভারতীয় রাজনীতির ক্ষেত্রে। কিন্তু ঘটনা প্রবাহে যেটা দেখা গিয়েছে যে বিজেপির সবচেয়ে বড় সমস্যা হলো এবার যে বিষয়গুলো তারা লিখেছিল তাদের প্রচারে, সেখানে যে বিষয়গুলো থাকা প্রয়োজন ছিল সেগুলো কিন্তু ছিল না। রাম মন্দির নিয়ে থেকে শুরু করে সিএ নিয়ে অনেক কিছু নিয়ে এত চিৎকার হয়েছে, কিন্তু এমপ্লয়মেন্ট জেনারেশন বলুন, একটা ব্লু প্রিন্ট তৈরি করা ডেভেলপমেন্টের 2047
পর্যন্ত উনি বলেছেন একটা ডেভেলপ নেশন উনি তৈরি করবেন, বিকাশ ভারত তিনি তৈরি করবেন। কিন্তু কোথাও গিয়ে উনি যেটা গত ধ্যান ভগ্ন করে তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে রিফর্ম, পারফর্ম এবং ট্রান্সফর্ম। কিন্তু সমস্যা হচ্ছে যখন তিনি ট্রান্সফর্মে যাচ্ছেন ওখানে উনি বলছেন যে মানুষকে যুক্ত করতে চান পলিসির সঙ্গে, কিন্তু মানুষ কোথায় যুক্ত অঞ্চল? এবং সবচেয়ে বড় সমস্যা যে ধর্ম মানুষকে অনেক খুব বেশি দিন কিন্তু আবৃত করে রাখতে পারে না। এবং এই যে মূল্য বৃদ্ধি, এই যে ধরো গ্যাসের দামের বৃদ্ধি আমূল 2 টাকা বাড়িয়ে দিয়েছে নির্বাচনের এই ভোট রেজাল্টের ঠিক 2 দিন আগে। এবং আমরা আরেকটা জিনিস দেখছি সেটা হচ্ছে যে যেভাবে ঔষধ, জীবনদায়ী ঔষধের মূল্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে সেটা কিন্তু আকাশ ছোঁয়া। সুতরাং সব জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে যেটা হয়েছে, পশ্চিমবঙ্গে দিলীপ ঘোষ কিন্তু এই দলটিকে দাঁড় করিয়েছিল। বিগত নির্বাচনে দিলীপ ঘোষকে যেভাবে, এই জায়গাটায় কিন্তু কারো কোনো সন্দেহ নেই। সেখান থেকে দাঁড়িয়ে যখন শুভেন্দু বাবু একদম এখানকার দায়িত্ব নিয়ে, আমি বিজেপির প্রতিনিধি তারা ভালো বলবো, কিন্তু আমার মনে হয়েছে যে দিলীপ ঘোষকে তার কেন্দ্র থেকে পরিবর্তন করে অন্য জায়গায় মেদিনীপুর থেকে নিয়ে এসে বর্তমান দুর্গাপুরে নিয়ে আসা এবং কিছু যেমন দেবশ্রী চৌধুরী ওনারও জায়গা পরিবর্তন করা, এই কয়েকটি সিদ্ধান্ত এবং কয়েকটি জায়গায় এটাও মনে হয়েছে যে তারা হয়তো হাওয়ায় ভেসেছিলেন, যে গ্রাউন্ড রিয়ালিটিটা ঠিক কি সেটাও কিন্তু বুঝতে পারেননি। এবং সবচেয়ে বড় ঘটনা যেটা আমি বারবার বলছি যে বিজেপি যে ফানুসটা উড়িয়েছিল সারা ভারতের ক্ষেত্রে তুমি দেখতে পারো, উত্তরপ্রদেশ তুমি একটু আগে বললে, উত্তরপ্রদেশে যে সংখ্যাগরিষ্ঠতা পায় সেই দিল্লির পথে এগিয়ে যায়, কিন্তু সেখানেও আমরা দেখেছি ধরাশয়ী হচ্ছে। আর একটা শেষ কথা আমি বলতে, যে রাম মন্দির তৈরি হয়েছে তার একদম ফৌজাবাদ, সেখানেও কিন্তু বিজেপি পরাস্ত। অযোধ্যা, এটা সত্যি, এটা অত্যন্ত অত্যন্ত আশ্চর্যজনক। যেখানে বারবার করে বলা হচ্ছিল যে অযোধ্যার রাম মন্দিরকে নিয়ে এত বারবার করে প্রসঙ্গ উঠছিল যে রাম মন্দির তৈরি করা হয়ে গেছে এতদিন ধরে, 500 বছরের ইতিহাস, নানান রকম ইতিহাস সামনে আসছিল। সেই সময়কালীন অবস্থাতে হঠাৎ করে যেখানে রাম মন্দির প্রতিষ্ঠা করা হলো, একেবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খোদ বলছেন, স্বয়ং বলছেন যে তিনি তৈরি করছেন রাম মন্দির। এবং সেখানে দাঁড়িয়েও বিজেপির অনেকের মধ্যে, বিশেষ করে আরএসএস এবং বিজেপির মধ্যেও কিন্তু একটা দ্বৈরথ সামনে এসেছিল। প্রশ্ন উঠে যতই দ্বৈরথ হোক না কেন, কিন্তু প্রশ্ন তো অযোধ্যা, যেখানে রাম মন্দির তৈরি হয়েছে, যেখানে ভগবান রামের একেবারে প্রধান স্থল, সেখানেও যদি বিজেপি এইভাবে ব্যাকফুটে চলে যায়, প্রশ্ন তো ওঠে বিজেপির সাংগঠনিক শক্তি নিয়েও। একদমই আমাকে প্রশ্ন করলেন। একেবারে হ্যাঁ, আমি সেটাই বলতে চাইছি। দেখো, একজন ব্যক্তি যে কোনো, যেটা ইন্দিরা গান্ধীর সঙ্গে বারবার নরেন্দ্র মোদীর তুলনা অনেকে এনেছেন। আমার প্রশ্ন, ইন্দিরা গান্ধীরও সময় পিএমও অফিস অনেক শক্তিশালী ছিল, কিন্তু যেটা বাজপেয়ী করেছিলেন, বাজপেয়ীর যে রাজনৈতিক আবর্ত সেখানে কিন্তু অনেক বেশি করেছিল। এই যে জোট সরকার তিনি যেভাবে চালিয়েছিলেন তার কিন্তু কোনো তুলনা হয় না। কিন্তু নরেন্দ্র মোদী নিজেকে যখন বায়োলজিক্যাল বলেন, একটা উনি বলছেন যে তিনি হচ্ছেন অন্যভাবে পৃথিবীকে দেখেছেন, তার দর্শন মোদিইজম, এগুলো না মানুষ নিতে চায়। কারণ এই যে একাধিপত্য এবং কোন জায়গায় গিয়ে এই এক মোদী তন্ত্র কায়েম করার চেষ্টা, যেখানে দেখো প্রশ্ন হচ্ছে যে যখন ভাইব্রেন্ট ডেমোক্রেসির কথা বলা হয় সেখানে সংগঠিত বিরোধী দল প্রয়োজন, কিন্তু বিরোধী তো দূরে থাক, এনডিএ ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের কথা তুমি এই রেজাল্টের আগে কতটা শুনেছো? কটা বৈঠক হয়েছে? কজন মন্ত্রী এনডিএ কে মানে রিপ্রেজেন্ট করেছে? এখন মজার বিষয় যেটা হবে অঞ্জন, চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার এরা হচ্ছে সকালবেলায় একটা কথা বললে বিকেল 5টায় পুরোটাই ঘুরে যান। এবারে আনপ্রেডিক্টেবল লিডার যারা কিন্তু ভারতবর্ষের পোড় খাওয়া লিডার, এর আজকে আমি নামটা ভুলে গেলাম, জেডিইউর একজন মানে নেতা, নেতৃত্বস্থানীয়, আমি পরে বলছি নামটা, তিনি বলেছেন যে নীতিশ কুমার বিকাশ পুরুষ শুধু নয়, ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার উপযুক্ত। তাহলে বিশ্ব মানে এই ভারতের যে রাজনৈতিক আবর্ত, তাতে কিন্তু এবার বিশাল চ্যালেঞ্জ, মানে এটা অনেকটাই তুমি বলতে পারো বাংলাদেশের বিশ্বকাপ জেতার মতো। মানে এই যে জোট সরকার তৈরি হবে, অটল বিহারী বাজপেয়ী কিন্তু মোদী নন। মানে যেটা বারবার প্রজেক্ট করার চেষ্টা করা হচ্ছে যে মোদী হচ্ছে মানে সর্বোচ্চ 3 বার এসছেন, সে আসতে পারেন, কিন্তু যিনি বিজেপির প্রতিনিধি আছে তিনিও মানবেন হয়তো যে বাজপেয়ী কোনো বিকল্প তৈরি হতে পারে না। দূরদর্শী সেই মানুষটির বিকল্প কখনো বিজেপি খুঁজে পায়নি।
বেশ 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 আমি আসবো সুগন্ধবাবু আপনার কাছে, কিন্তু এবার সরাসরি চলে যাব রুবি ম্যামের কাছে। রুবি ম্যাম, দুটো প্রশ্ন আপনার সামনে রাখবো, দুটো প্রশ্ন অত্যন্ত কাট উত্তর আপনার থেকে চাওয়ার চেষ্টা করব। আমার প্রথম প্রশ্ন থাকবে, বঙ্গে বিজেপির এই যে ধরাশায়ী হলো, মোদি ম্যাজিক কাজ করলো না? 400 পারের গ্যারেন্টি কি শুধু গ্যারেন্টি থেকে গেল? প্রথম প্রশ্ন। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এতবার এত কথা বারবার করে বলা হচ্ছিল যে মোদি ম্যাজিক মোদি ম্যাজিক মোদি ম্যাজিক, সেই ম্যাজিকের ক্ষেত্রে আজকে আপনাদেরকে শরিক দলের ওপর ভরসা করতে হচ্ছে, আবার তাও আবার নীতিশ কুমারের ওপরে। দেখুন, পশ্চিমবঙ্গের যে অবস্থার কথা আমরাও দেখে কিছুটা অবাক হয়েছি, হতাশা হয়েছি। আমরা দেখেছি প্রত্যেকটা দফায় কিভাবে সন্ত্রাস করা হয়েছে, কি পরিমাণে সন্ত্রাস করা হয়েছে। এত কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনী পৌঁছয়নি অবধি। সেটার দায় কার? সেটা আঞ্চলিক প্রশাসনের কিছুটা দায় ছিল। এবং যেভাবে সন্ত্রাস আমরা দেখেছি, আপনি দেখেছেন হয়তো জয়নগর, ক্যানিং, এই সারাউন্ডিং গুলো দেখেছেন, ডায়মন্ড হাবড়া দেখেছেন। নির্বাচন কমিশনের উপর দোষ আনবেন না? এই যে কি বলছেন? নির্বাচন কমিশনের উপর দোষ আনবেন না? দেখুন, নির্বাচন কমিশনকেও বারবার বলা হয়েছিল ডায়মন্ড হাবড়ায় 35টা বুথে রিপোলিং করানোর জন্য, সেখানেও আমাদের বলা হয়েছিল, কিন্তু সেখানেও রিপোলিং হয়নি। আমরা খুব অবাক হচ্ছি এবং হতাশার সাথেই আমরা বলছি যে এরকম কিছুটা কারণ আছে এই সন্ত্রাসে। বাংলায় যদি দেখেন, পশ্চিমবঙ্গে 2019-এর তুলনায় লোকসভা ইলেকশনে কোন জায়গাতে সন্ত্রাস হয়েছে বলে আপনি মনে করেন? ভোট পার্সেন্টেজও কমেছে। কেন কমেছে? একটাই কারণ, এত আমার প্রশ্ন হচ্ছে কোন জায়গায় সন্ত্রাস হয়েছে, কোন জায়গায় সন্ত্রাস হয়েছে বলে মনে করেন? কোন জায়গাতে সন্ত্রাস হয়েছে বলে আপনি মনে করেন? কোন জয়নগরে সন্ত্রাস হচ্ছে, উত্তর কলকাতায় সন্ত্রাস হয়েছে, উত্তর কলকাতায় হয়েছে। আচ্ছা, জয়নগর, আচ্ছা। আমার যাদবপুর কেন্দ্রে হয়েছে, আমি যাদবপুর কেন্দ্রে থাকি, আমার যাদবপুর কেন্দ্রে হয়েছে। বিভিন্ন জায়গায় সন্ত্রাস হয়েছে, বিভিন্ন জায়গায়। আপনি দেখেছেন বোধহয় আমাদের যিনি এসটি সম্প্রদায়ের যিনি দাঁড়িয়েছিলেন, টুডুদার ওখানেও দেখেছেন ঝাড়গ্রাম, ওখানে দেখেছেন দৌড় দিয়েছে, ইনফ্যাক্ট কেন্দ্রীয় বাহিনী সহ দৌড়চ্ছে, পালাচ্ছে রীতিমতো। মানে এরকম ভাবে সন্ত্রাস করে এইভাবে তো জয়ী হওয়াটা কোনো ব্যাপার নেই। অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেস না গুন্ডা পুষে রেখেছে এবং সন্ত্রাসবাদীদের পুষে রেখেছে এবং এদের দিয়ে ভোটটা পরিচালনা করছে। সেই ক্ষেত্রে আমরা হয়তো সেই সন্ত্রাসী হয়ে উঠতে পারিনি, আমাদের হয়তো সেই দিক থেকে গাফিলতি থাকতে পারে, আদারওয়াইজ আমাদের কোনো গাফিলতি নেই। আর একটু আগে যে বলছিলেন না শুভেন্দুদা দায় নেবে কি, বিষয়টা হচ্ছে শুভেন্দুদা কেন একা দায় নিতে পারবে? যখন জিত যদি হতো তাহলে শুভেন্দুদা নিশ্চয়ই জিতটা শুধু একা দায় নিত না, একা শুধু বাহবা নিত না, সবাই নিত সংগঠনে। আপনি কি মনে করেন, না রুবি ম্যাম, আপনি কি মনে করেন যে দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে সরিয়ে বর্তমান দুর্গাপুরে আনা অথেন্টিক? এটা দলের ডিসিশন, এটা দলের ডিসিশন। আপনি কি মনে করেন? আপনি তো সমর্থক, আপনি কি মনে করেন? না, সমর্থন অসমর্থনের কোনো ব্যাপার নেই। দল যেখানে যাকে প্রার্থী করে, এটা তো সার্বিকভাবে আপনাদেরও বিপর্যয়। যারা আপনারা সমর্থন করেন, এটা তো সার্বিকভাবে আপনাদেরও বিপর্যয়। এটা বলতে পারি যে পশ্চিমবঙ্গে দিলীপ ঘোষও যেরকম একটা ফ্যাক্টর, শুভেন্দু অধিকারীও ফ্যাক্টর, সুকান্ত মজুমদারও ফ্যাক্টর। এটা পশ্চিমবঙ্গের ফ্যাক্টর। পরবর্তীকালে যদি শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসে আবার চলে যায়, তাহলে কি ফ্যাক্টরটা বলবেন? না, উনি যদি দল বদল করে তখন বিষয়টা আলাদা হবে, কিন্তু আমার মনে হয় আলাদা স্টেটমেন্ট হবে। আচ্ছা, আমার মনে হয় না দল বদল করেন, ব্যক্তিগতভাবে মনে হয় না এখনো অবধি। যদি দল বদল, তার মানে আপনারও সন্দেহ রয়েছে, আপনারও সন্দেহ রয়েছে? কোনো সন্দেহ নেই, আমি তো বললাম কোনো সন্দেহ নেই। আমার মনে হয় না। আমি রাজুবাবুর কাছে আসবো, রাজুবাবুর পরেই আমি অরিন্দম বাবুর কাছেও আসবো। রাজুবাবু, আপনাদের এক প্রকার জয় হয়েছে মানছি, কিন্তু প্রশ্ন হচ্ছে কতদিন পর্যন্ত এই জয়টা থাকবে? তার কারণ বিজেপির একটা স্ট্র্যাটেজি রয়েছে, সেটা বিজেপির সমর্থক ইতিমধ্যে আমাদের সঙ্গে রয়েছে, আমি জানি না কতটা মানবেন বা কিছু। অপারেশন লোটাস বলে একটা বিষয় আছে বিজেপির মধ্যে, সেটা কতদিন আপনারা ধরে রাখতে পারবেন, কি মনে করেন? দেখুন, বিজেপির প্রথম থেকেই তো আমরা দেখলাম যে 35, তারপরে কমে 30, তারপরে 25, আর আমি বলেছিলাম একটা টিভি চ্যানেলে যে ওটা কমে 10 হবে, মানে 10 হয়নি, কিন্তু 12 হয়েছে। আমি বলেছিলাম 10-এর নিচে, আমারও প্রেডিকশন ভুল হয়ে গেছে। তো এখানে বিজেপি, আপনি কাউন্ট ভুল করছেন, 10-এর নিচে যায়নি, 10-এর উপরে আছে। আমি বললাম আমার প্রেডিকশনটাও ভুল হয়েছে, আমি 10-এর নিচে বলেছিলাম, এটা আমার প্রেডিকশন ছিল। আমার বুঝতে ভুল হয়েছে, হ্যাঁ বলুন।
ম্যাডাম উনি বিজেপির পক্ষ থেকে যিনি আছেন উনি বলছেন সন্ত্রাসের কথা। তো আমরা দেখেছিলাম উত্তরবঙ্গ, তারপরে হুগলিতে যে বিজেপি নেতার গাড়ি থেকে আগ্নেয়াস্ত্র এবং টাকা পাওয়া গেছিল। তো এই টাকা আগ্নেয়াস্ত্র দিয়ে বিজেপি নেতা মানে এটা একটা ক্লিয়ার পিকচার যে সন্ত্রাসটা কারা চালিয়েছিল বাংলাতে বা চেষ্টা করছিল। এটা এক নাম্বার। এবং বিজেপির এখানে আমি বলবো, প্রথমেই আমি যেটা বলবো যে মোদি ফ্যাক্টর বা কারণ ভাটপাড়াতে আজকে কি হয়েছে জানেন রাজুবাবু? ভাটপাড়াতে আজ কি হয়েছে জানেন? ভাটপাড়া গল্পটা আপনাদের একটু বলি। ভাটপাড়াতে আজ একেবারে বিজেপি করার জন্য তাদের বাড়ির সামনে বোমা ফেলা হয়েছে এবং সম্পূর্ণ অভিযোগটা আসছে তৃণমূলের ওপরে। আপনারা ভোটের সময় করেননি, ভোটের পরবর্তী করছেন। সেকেন্ডলি আমি যেটা বলতে চাই না, সেটা আমার হচ্ছে যে প্রশ্নের উত্তর মোদি। দিন না, আমার প্রশ্নের উত্তর দিন। ভাটপাড়ার হ্যাঁ বলুন। ভাটপাড়াতে আপনি প্রশ্নটা শুনেছেন? হ্যাঁ হ্যাঁ আমার ভাটপাড়ায় প্রশ্ন হ্যাঁ ছিল, বলছিলেন। আপনারা বলছেন যে সন্ত্রাসের কথা, বিজেপির সন্ত্রাস করছে বা বিজেপি বলছে তৃণমূল করছে, আপনারা বিজেপির টাকা নিয়ে কথা বলছেন, মানছি, কিন্তু ভাটপাড়াতে এই সময়কালীন অবস্থাতে আজকের ঘটনা বলছি, ভাটপাড়াতে একেবারে বোমা বারুদ ফেলা হয়েছে এবং সম্পূর্ণ অভিযোগটা আসছে তৃণমূলের ওপরে। ভোট পরবর্তী এটা তো হিংসা আবার শুরু হয়ে গেল। বিজেপি যেখানেই যাই হোক বাংলায়, বিজেপির অভিযোগটা তৃণমূলের দিকেই বিজেপির থাকে। সমর্থক করেনি, শুধুমাত্র একজন সাধারণ মানুষ করেছে। বিজেপি ভোট দিয়েছে বিজেপিকে ঠিক তাই জন্যে। উনি মনে হয় জানে না, সোনামুখী থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় কিন্তু সন্ত্রাস চালানো হচ্ছে, পোস্টপোল ভায়োলেন্স কিন্তু চলছে। আপনি একটু ভালো করে দেখবেন এবং আপনাদের নেতা নেত্রীরাই ওখানে ইনভলভ রয়েছে। একটু জানুন, দেখুন ভারতীয় জনতা পার্টিকে কিভাবে, কর্মীদেরকে কিভাবে মারধর করা হচ্ছে, বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে, দোকানপাট পুড়িয়ে দেওয়া হচ্ছে। তার জন্য অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে। আর আপনি যেটা বলছেন সন্ত্রাসের কথা, তাহলে কি বলবো, নির্বাচন কমিশন সক্রিয় রয়েছে। আপনারা হয়তো জিততে পারেন, কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে 5 বছর সাধারণ মানুষ যা ভুগতে চলেছে আপনারা ধারণাও করতে পারছেন না। শিক্ষিত সমাজ আজও হয়তো রাস্তার ধারেই বসে থাকতে হবে। জিততে হয়তো সন্ত্রাসের মাধ্যমে আপনারা পারেন, কিন্তু বেশ এটাও বেশ, সত্যি। আমি চলে যাব অরিন্দম বাবুর কাছে। অরিন্দম বাবু, একটা জিনিস শুধু জানার চেষ্টা করব, এই যাবতীয় বিষয় নিয়ে এখন এনডিএ আইএনডিআইএ চলছে। আমার প্রশ্ন হচ্ছে, যদি সত্যি আইএনডিআইএ সরকার গঠন করে, ধরেও নেই, প্রশ্ন হচ্ছে যদি এই আইএনডিআইএ সরকার গঠন করে যায়, তারপরেও এই অ্যালায়েন্স কি সত্যিই থাকবে? সত্যি কি জোট থাকবে, নাকি কে প্রাইম মিনিস্টার হবে এই র্যাট রেসে একজন না একজন পিছিয়ে পড়বে, কেউ এগিয়ে পড়বে, এই সময়কালীন অবস্থাতে সব ছিন্ন ভিন্ন হয়ে যাবে? কোনটা? দেখো, তোমার প্রশ্ন খুব প্রাসঙ্গিক, কিন্তু তার চেয়ে অনেক বেশি প্রাসঙ্গিক এই যে ভোটটা হয়েছে না, সেই ভোটটা কি কি বিষয়ের উপর দাঁড় করে হয়েছে। আজকের যে এই 2024-এর এমপি ইলেকশনটা যেটা হয়েছে, সেটা তুমি দেখবে সম্পূর্ণভাবে নরেন্দ্র মোদীর যে অ্যারোগেশন, সেই অ্যারোগেশনের বিপক্ষে, তার পাশাপাশি ধর্মের নামে, জাতের নামে যে ভেদাভেদ, তার বিরুদ্ধে হয়েছে, এবং তার পাশাপাশি এই ভোটটা সম্পূর্ণ যে সামাজিক প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলোর পক্ষে হয়েছে। আর এই সামাজিক প্রকল্পের যে সুবিধে, সেই সুবিধে যেমন পশ্চিমবঙ্গে তৃণমূল পেয়েছে, ঠিক সেরকম ভাবে মধ্যপ্রদেশে বিজেপিও পেয়েছে। এবার সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, যেই মানুষগুলো, এটা আমাদের একটা ভালো লাগার জায়গা, যে মানুষ যে ধর্মীয় ভেদাভেদ, সেই ভেদাভেদের ছায়ার থেকে বেরিয়ে আসতে পেরেছে। এবার এই ছায়ার থেকে বেরিয়ে এসে, এই আবহের বাইরে এসে যে কেউ প্রধানমন্ত্রী হতে পারে। তবে হ্যাঁ, তুমি একদম ঠিক কথা বলেছো। দেখো, একদলীয় সরকার যেরকম ভারতবর্ষের গণতন্ত্রের জন্য ঠিক নয়, তাতে যেমন ওই নরেন্দ্র মোদীর যে ঔদ্ধত্য, সেরকম ঔদ্ধত্যতায় পৌঁছে যেতে পারে সেই সরকার বা সরকারের ঠিক সেরকম। হ্যাঁ, এক্স্যাক্টলি, ঔদ্ধত্য ইজ ইকুয়াল টু ম্যাজিক। আবার এই ম্যাজিকটা ততক্ষণ ভ্যালিড যতক্ষণ তুমি জিতছো। এই পশ্চিমবঙ্গে তুমি আজকে প্রশ্ন করলে যে জিতে গেলে শুভেন্দু অধিকারীর দায়, হেরে গেলে কেন শুভেন্দু অধিকারী সেই দায় নেবে না? আমি তোমায় বলছি যে পশ্চিমবঙ্গে প্রত্যেকটা ভোটের প্রচারে কিন্তু শুভেন্দু অধিকারীর থেকে অনেক বেশি নাম নেওয়া হয়েছিল নরেন্দ্র মোদীর। পশ্চিমবঙ্গে যখন নরেন্দ্র মোদীর দল হেরে গেছে, তখন এই দায়টা শুভেন্দু অধিকারীর চেয়ে অনেক বেশি নরেন্দ্র মোদীর।
নরেন্দ্র মোদীকে সেই দায়টা নিতে ঠিক হবে। যেমন আর অধীর রঞ্জন বিজেপির চৌধুরীর যারা ঠিক যেমন অধীর রঞ্জন চৌধুরীর হারটা অনেকটা প্রাসঙ্গিক রাহুল গান্ধীর জন্য। এইটা আপনি আবার একটু অপ্রাসঙ্গিক বললেন। দেখুন কেন বলছি, আমরা যখন যেখানে ভোটে লড়েছি সেখানে কিন্তু রাহুল গান্ধীর ছবি দেখিয়ে, রাহুল গান্ধীর ম্যাজিকের কথা বলে আমরা কিন্তু ভোটে যাইনি। আমরা গেছিলাম যেখানে ভোটে দাঁড়িয়েছিলাম আমাদের যে ন্যায়পত্র, সেই ন্যায়পত্রকে সামনে রেখে। এবার ঠিক সেই ন্যায়পত্রে শুধুমাত্র রাহুল গান্ধীকেই প্রজেক্ট করা হয়েছে, যখন কিনা একেবারে আইএনডিআইএ অ্যালায়েন্সের ক্ষেত্রে মল্লিকার্জুন খাড়গেকে প্রথম প্রজেক্ট করা হয়েছিল। না, আপনি ভুল করছেন। ন্যায়পত্রের মধ্যে বছরে 1 লক্ষ বছরে 1,33,00,000 বেকারের চাকরির কথা বলা হয়েছে। আমি ন্যায় যাত্রার কথা বলছি। আপনি ন্যায় যাত্রার কথা বলছেন, আমি তো ন্যায়পত্রের কথা বলছি, যেটা আমাদের ম্যানিফেস্টো, আমি সেইটার কথা বলছি। আমরা কোথাও রাহুল গান্ধী জিন্দাবাদ বলে ভোটের প্রচারে যাইনি। আমরা বলিনি যে রাহুল গান্ধী ডাক দিয়েছেন তাই তোমরা কংগ্রেসকে ভোট দাও। আমরা বলেছি যে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে বছরে 33 কোটি বেকারের চাকরি হবে। আমরা যদি ক্ষমতায় আসি তাহলে আমরা গরিব যে সমস্ত পরিবার, অত্যন্ত দুস্থ পরিবার, সেই সমস্ত মহিলাকে বাৎসরিক 1 লক্ষ টাকা করে পেনশন দিতে চাই। আমরা বলেছি যে আমরা যে সমস্ত ছেলে মেয়েগুলো গ্র্যাজুয়েট হচ্ছে তাদেরকে তার গ্র্যাজুয়েশনের পরে 1 লক্ষ টাকার ফেলোশিপের চাকরি দিতে চাই। আচ্ছা, আপনি তো অত্যন্ত মানে আপনি ছাত্রী হিসেবে এরকম ছিলেন, অন্যের উত্তরের সময় উত্তর দিতেন, যদি না হয় আমার সময়ও বলবেন না। তো যাই হোক, আমরা এই যে ইস্যুগুলোকে, এই যে আমাদের দাবি দাওয়াগুলোকে, এগুলোকে সামনে রেখেছিলাম। আমরা অধীর রঞ্জন চৌধুরীর ছবি বা রাহুল গান্ধীর ছবি রেখে ভোটের প্রচারে যাইনি। হ্যাঁ, এবার আপনি যখন বলছেন যে ভোটের এই হারের দায় রাহুল গান্ধী নেবেন কিনা, ভোটের হারের দায় অধীর চৌধুরী নেবেন কিনা, কেবল তারা অধীর রঞ্জন চৌধুরীর কথা আমি একবারও বলিনি। অধীর রঞ্জন চৌধুরী যে ফাইটটা দিয়েছেন বহরমপুরে, 5 বারের সাংসদ তিনি যে ফাইটটা দিয়েছেন তা কিন্তু বলা বাহুল্য যে অত্যন্ত ভালো ফাইট দিয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে অধীর রঞ্জন চৌধুরীর এই হার কি শুধু অধীর রঞ্জন চৌধুরীর হার, নাকি এটা সম্পূর্ণভাবে জাতীয় কংগ্রেসেরও হার, কোনটা? সেটাই তো বলছি, এই হার কেবল অধীর চৌধুরীর হার না। এই হারটা আর কেবলমাত্র বহরমপুরে বলে নয়, আমরা 42টা আসনে জোটবদ্ধ হয়ে লড়াই করেছিলাম। 42টার মধ্যে একটা আসনে আমরা জিতেছি, বাকি 41টা আসনে হেরেছি। সেই 41টা আসনে হারের দায় আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেকটা নেতা, প্রত্যেকটা কর্মী, এমনকি বামফ্রন্টের পক্ষ থেকেও যারা রয়েছেন তারা প্রত্যেকে সমানভাবে নিচ্ছি। বেশ মানছি, কিন্তু প্রশ্ন হচ্ছে অরিন্দম বাবু, অধীর রঞ্জন চৌধুরী বলেছিলেন যে অধীর রঞ্জন চৌধুরীর গড়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায় আসুক, লড়াই করে দেখুক, হারিয়ে দেখুক। মমতা বন্দ্যোপাধ্যায়কে যেতেই হলো না, ইউসুফ পাঠান গিয়ে হারিয়ে দিলেন। ঘটনা হচ্ছে, এটা অধীর রঞ্জন চৌধুরী এর আগের 2 বছর ধরে 2টো টার্ম থেকে বলেছেন। মমতা ব্যানার্জি 2টো টার্মে নিজে হেরে গেছেন, একটা টার্মে জিতেছেন, তৃণমূলকে শুভেচ্ছা। এইবার দেখুন, ঘটনা হচ্ছে মমতা ব্যানার্জিও তো এর আগে হেরেছেন। মানে উনি যেবার প্রথম এমপি ইলেকশন জিতলেন তারপরের বার হেরে গিয়েছিলেন। না, এটা কি নিজেকে আত্মতুষ্টির জন্য বলছেন? না, আত্মতুষ্টির কিছু নয়। আমি বলছি জেতা হারা একজন রাজনৈতিক জীবনে তো থাকেই, সেটা অধীর রঞ্জন চৌধুরী তো এর বাইরে নন। অধীর রঞ্জন চৌধুরী তার প্রথম ইলেকশন হেরে গিয়েছিলেন, জিতেছেন, আবার হেরেছেন, আবার জিতবেন। আর দেখুন কেন বলছি আমি এটা, কোন সন্তুষ্টির জায়গা থেকে বলছি। অধীর রঞ্জন চৌধুরী উত্থানটা কেবলমাত্র রাজনৈতিক আন্দোলন দিয়ে নয়, তার উত্থানটা অনেক বেশি, মানে রাজনৈতিক উত্থানটা সামাজিক আন্দোলনের মাধ্যমে। তো একজন সামাজিক আন্দোলনের মানুষ, সফল এমপি, তিনি হেরে গেছেন। বহরমপুরবাসী মনে করেছেন যে একবার টেস্ট বদল করে দেখি। দেখুন, তারপরেও যখন কেন্দ্র সরকার আর রাজ্য সরকার মিলে
ট্রেন বন্ধ করে রেখে বাইরের পরিযায়ী শ্রমিকদের পশ্চিমবঙ্গে ঢুকতে একটু সংক্ষেপে। দিচ্ছিল না, তখন অধীর রঞ্জন চৌধুরী কিন্তু ট্রেন বাসে করে মুর্শিদাবাদের লোকজনকে ফেরত নিয়ে আসার ব্যবস্থা করেছিলেন। তো যাই হোক, এই সমস্তগুলো সেখানকার মানুষ মনে করেছেন টেস্টটা বদল হওয়া দরকার হচ্ছে। বেশ বেশ বেশ, এবার আমি বুঝতে পেরেছি অরিন্দম বাবু, আপনি আহ, আপনি আমাকে বোঝানোর চেষ্টা করছেন এবং আমার মারফতে এবং আমাদের এই দর্শক যারা যারা দেখছেন আমাদের চ্যানেল এই মুহূর্তে এক কথা অঞ্জন শো দেখছেন তাদেরকেও হয়তো বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে ভোটের নিরিখে ভোটের ঠিক প্রাককালে এই কথাটা যদি আপনারা বোঝাতে পারতেন তাহলে হয়তো ফলটা অন্যরকম কিছু হতো। আমি সরাসরি চলে যাব সুকান্ত বাবুর কাছে। সুকান্ত বাবু, সামগ্রিক বিষয়টা যদি আপনি তাকান তাহলে দেখবেন বহরমপুরের এই যে হার অধীর রঞ্জন চৌধুরীর, এই অধীর রঞ্জন চৌধুরীর মতো একজন হেভি ওয়েট নেতা, 5 বারের সাংসদ, শুধু সাংসদ বললে ভুল, তার সাংগঠনিক শক্তিও যথেষ্ট স্ট্রং, তার হেরে যাওয়া সত্যিই কি তার হেরে যাওয়া নাকি কোনো এক জায়গাতে বহরমপুরবাসীর জন্য সত্যি এফেক্ট ফেলতে পারে, কোনটা? দেখো অঞ্জন, আমার যেটা মনে হয়, আমি অরিন্দমের সঙ্গে কিছুটা হলেও একমত। কারণ অধীর চৌধুরী এই নামটি বা তাকে বলা হতো যে তার দুর্গ বহরমপুর, কিন্তু সার্বিকভাবে তুমি যদি বলো যে ভারতবর্ষের নেতা বা নেতৃস্থানীয় যে ব্যক্তিত্বরা তৈরি হয় তার মধ্যে তিনি একজন। এবার ঘটনা হচ্ছে ইউসুফ পাঠানকে দাঁড় করিয়ে আমার মনে হয় না ইউসুফ পাঠান যদি জিতে গেছেন আমরা জানি, তাও অধীর চৌধুরীর নিজস্ব গড়ে হারার অর্থ হলো কোথাও গিয়ে ওই যে যেটা অরিন্দম বলতে চাইছে পরিবর্তনটা চাইছিল, কিন্তু ঈশা আবার জিতে গেছে। পরিবর্তনটা কি খেলার? পরিবর্তনটা কি খেলা সুকান্ত বাবু? আজ একেবারে তিনি বলছেন, ইউসুফ পাঠান বলছেন যে তিনি সেখানকার লোকেদের জন্য প্রথম যেটা অগ্রাধিকার দেবেন সেটা হচ্ছে সেখানকার বাচ্চা ছেলেমেয়েদেরকে খেলার দিকে পারদর্শী করবেন, খেলার দিকে অগ্রসর করবেন। এটাই পরিবর্তন? খেলে হয়তো অনেকেই বড় হতে পারে, মানছি, কিন্তু প্রশ্ন হচ্ছে খেলে কি বড় লোক কি করে হবে, মানুষ কি করে হবে? শুধু খেললেই মানুষ বড় হয়? পড়াশোনার দরকার নেই, এমপ্লয়মেন্টের দরকার নেই, খেলে বড় হবে। অঞ্জন, আমি এটাই বলতে চাইছি যে একজন বহু দূরের একটি মানুষ, তাকে দাঁড় করানো হলো। এবার আমি 2-3 জনের নাম নেব, আমার কোনো অসুবিধা নেই। সৌরভ গাঙ্গুলি, তার কোচিং সেন্টারকে আমি বহু কাছ থেকে দেখতে না পারলেও খবর নিয়েছি, সেখানে তাকে খুব বেশি পাওয়া যায় না। সেহবাগ, তার বড় একটি কোচিং ইনস্টিটিউট আছে এবং নিজের একটা স্কুল রয়েছে, সেখানে পারতপক্ষে হয়তো 2 মাসেও একবার দেখা যায় না, বড় বড় হোর্ডিং রয়েছে। সুতরাং এটা এখন ইউসুফ পাঠান বলছেন খেলোয়াড় তৈরি করবেন। ক্রিকেটে মাত্র 11 জন সুযোগ পায় এবং মেরে কেটে তারা এখন মোটামুটি আমেরিকায় চলে যাচ্ছে, কেউ উগান্ডা টিমে যোগ দিচ্ছেন, কেউ কানাডা টিমে যোগ দিচ্ছেন, তো বহু প্রতিভা হারিয়ে যায়। সুতরাং এই যে এটাই ঘটনা, রাজনৈতিক পরিপক্কতা একজনের কাছে কিন্তু যে ভাবি এমপি হতে চাইছে বা এমপি হয়ে গিয়েছে তার কাছে এটা আশা করা যায় না। তিনি বলতে পারতেন বহরমপুরের সার্বিক উন্নয়নে সামিল হব এবং আমি চেষ্টা করব এখানে কর্মসংস্থান, যেটা অঞ্জন একটু বলতে চাই আমি অল্প এক লাইনে, যে মনে রাখবে যে জবলেস গ্রোথ ভারতবর্ষে কিন্তু চলছে এবং ভারতবর্ষে কিন্তু সবচেয়ে বড় কথা বেকারত্বের যে হার সেটা 8.1, সেটা সর্বোচ্চ। এবং যে ধরনের মুদ্রাস্ফীতি হচ্ছে সেই কথাগুলো বলা প্রয়োজন, যেটা দেব অনেক ভালো বলেছিল। দেবকে অনেক কুর্নিশ জানাই, দেব ভোটের আগের দিনও বলেছে যে মানুষ ভোটের শতাংশ কমে যাচ্ছে। একজন রাজনৈতিক মানুষ মানে মানুষ না হয়েও সে কিন্তু বলছে যে ভোটের শতাংশ সব জায়গায় অঞ্জন কমেছে, তুমি লক্ষ্য করো। তার মানে পলিটিক্যাল অ্যাপাথি, রাজনৈতিক অনীহার জায়গাটা কতটা পরিমাণ বেড়ে গেছে অঞ্জন, প্রতিটা জায়গায়। তুমি 1-2 জায়গা ছেড়ে দাও, জলপাইগুড়ি সহ 1-2 জায়গা। এই কারণটায় আমার মনে হয় ইউসুফ পাঠান, জানি না ভবিষ্যৎ উত্তর দেবে এর, কিন্তু আমার মনে হয় একজন ক্রিকেট প্লেয়ার, তাও তিনি সেখানকার নন। তার থেকে আমার মনে হয় অধীর চৌধুরী গড় বলে বলা হতো, এগুলো অন্য কথা। আমি জানি না সেটা কিসের ভিত্তিতে, হয়তো ওই যে পরিবর্তনটার জন্য চেষ্টা, পরিবর্তনটা এখন ওই যে তুমি বললে খেলা হবে কিনা, এবার খেলা হবে। এই যে শব্দ বন্ধটা শুনতে শুনতে, এই যে সারাদিন মানে তারস্বরে মাইক পাচ্ছে খেলা হবে, এর প্রাসঙ্গিকতাই বা কি? আসলে আমাদের অঞ্জন টেস্টটা চেঞ্জ হয়েছে রাজনীতিতে। আমরা না এখন হচ্ছে ভালো খারাপের ব্যাপারটা বুঝতে পারি না, কোনটা ভালো কোনটা খারাপ। খেলা হবে বলে লাফাচ্ছে, তার মানে আদৌ কি ইউসুফ পাঠানও খেলতে চাইছে? এবার একটা প্রশ্ন কিন্তু, এবং এটা কিন্তু ভালো হবে না বহরমপুরের জন্য আমার মনে হয়। অঞ্জন,
বেশ সুকান্তবাবু, এবার একেবারে চলে আসবো আমি আসবো রুবি ম্যামের কাছেও আসবো, কিন্তু আমি খুব সংক্ষেপে অরিন্দমবাবুর কাছ থেকে একটা রিয়াকশন নেওয়ার চেষ্টা করব। যা এইমাত্র যা খবর সূত্র মারফত পাচ্ছি, নীতিশ কুমারকে ডেপুটি পিএম এর প্রস্তাব দেওয়া হয়েছে, কি বলবেন? যদি উনি এনডিএতে আসেন তাহলে তাকে ডেপুটি পিএম এর প্রস্তাব দেওয়া হয়েছে। দেখো, এর চেয়ে অনেক বেশি প্রাসঙ্গিক প্রশ্ন পিএমটা কি হচ্ছে, এই হারের দায় মাথায় নিয়ে নরেন্দ্র মোদী কি পিএম হচ্ছে নাকি পিএমটা অন্য কেউ হচ্ছে? আর বার্গেনিং এর জায়গাটা কোথায় যাচ্ছে, যে ডেপুটি পিএম কি পিএম হতে চাইবে? এই জায়গাগুলো অনেক বেশি স্ট্রং। আমি তোমায় আবারও বলছি যে অ্যারোগেন্স, এক দলীয় সরকার হলে যেমন অ্যারোগেন্সের জায়গা তৈরি হয়, ঠিক সেরকম অন্যের ওপর যদি অত্যন্ত নির্ভরশীল একটা সরকার হয়ে যায়, সেই সরকারটা যেমন দুর্বলই হয়। গণতান্ত্রিক ব্যাপার কতটা বজায় থাকবে না থাকবে সেটা তো সরকারে দেখবে, কিন্তু সেই সরকারও দুর্বলই হয়, এই সরকারটাও দুর্বল সরকারই হবে। বেশ 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 আমার কাছে এই মুহূর্তে একটা বাইট এসছে জেডিইউ এবং টিডিপি নিয়ে, ঠিক কি মন্তব্য করেছেন দিলীপ ঘোষ, শোনাবো আপনাদের, শুনুন। কিছুই অসম্ভব নয় রাজনীতিতে। আর নাইডু আর নীতিশবাবুর মতো পল্টুরাম যারা আছেন তাদের উপরে ভরসা করা তো বেমানি, আমরা দেখেছি, ঠকতে হয়েছে। কিন্তু রাজনীতি বাধ্যবাধকতা থাকে, তারা বিজেপির সমর্থনে জিতে আসেন আর বিজেপিকে ছেড়ে অন্যের সঙ্গে হাত মেলান। সেইটা আসবে কিনা সেটা পার্টির সর্বোচ্চ নেতৃত্ব দেখবেন, দেখার লোক আছে আমাদের। কি হচ্ছে বলুন তো, আমি জানি না, আমার এই রিয়াকশন আদৌ আপনাদের খারাপ লাগবে না ভালো লাগবে, বাট আমি ক্ষমা প্রার্থী। আমি একেবারে রুবি ম্যামের কাছে চলে আসবো। রুবি ম্যাম, শুনলেন তো বাইকটা, দিলীপ ঘোষ বলছেন যে নাইডু এবং নীতিশ এই দুজনের ওপরে ভরসা করাটা একেবারেই ঠিক নয়। আবার অন্যদিকে নীতিশ কুমারকে পল্টুরাম বলছেন, এবং সেই নীতিশ কুমার এবং নাইডু এই দুজনের ওপর বেস করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খোদ তাদের ওপর ভরসা রাখছেন, তাদের ওপর তাদেরকে বিশ্বাস করতে হচ্ছে, আদারওয়াইজ জায়গাটা অনেক বেশি ঢিলে ঢালা হয়ে আছে। দেখুন, বর্তমানে যে অবস্থা রয়েছে তাতে এই 7:45 রেজিস্ট্রেশন করতে, সাবমিট করতে যাবে, জোটের রেজিস্ট্রেশন সাবমিট করতে যাবে আমাদের রাষ্ট্রপতির কাছে নরেন্দ্র মোদী, এবং তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হবে, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার সেটা কিভাবে করবে না করবে সেটা জোটের মাধ্যমেই হচ্ছে, এটা স্বাভাবিক। দিলীপ দা কি বলেছে, আমি দিলীপ দার অন্তত এই প্রথমবার আপনারা বলছেন যে জোটের মারফতে হচ্ছে, কনফিডেন্স ভেঙেছে আপনাদের। মাধ্যমেই হচ্ছে, এনডিএ জোটের মাধ্যমেই হবে, কনফিডেন্সটা ভেঙেছে। হ্যাঁ, এবং এই যে আইএনডিএ জোট, এই যে বড় বড় কথা বলতো, বলছে এখানে বিজেপি আর কটা জোট নিয়ে কাজ করছে। বড় বড় কথা এতদিন কে বলেছে ম্যাম? রবি ম্যাম, বড় বড় কথা এতদিন কে বলেছে? আইএনডিআই অ্যালায়েন্স বলেছে নাকি এনডিএ বলেছে, নাকি খোদ নরেন্দ্র মোদী নিজে বলেছেন 400 পার, ইস বার 400 পার? বড় বড় কথাগুলো কে বলেছে? আইএনডিআই অ্যালায়েন্স? না, বলেছিলেন 400 পার বলেছিলেন, কিন্তু সেই এটা বড় কথা নয়, এটা বড় কথা নয়। 543টি আসনের মধ্যে 400, এত সহজ ক্যালকুলেশন রবি ম্যাম? ঠিক আছে, তা সত্ত্বেও আপনি দেখুন বিজেপি কিন্তু 241টা সিট পেয়েছে, এবং আপনি আগেরবার কত পেয়েছিল? আগেরবার কত পেয়েছিল? স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার নিজস্ব জায়গাতে 5 লাখ পেয়েছিলেন, সেখানে এবার 1.5 লক্ষতে এসে পৌঁছেছেন। এবার কি বলবেন? গণতন্ত্র, দেখুন গণতন্ত্র যেভাবে এবার আপনি মানছেন তো গণতন্ত্র? মানছেন তো গণতন্ত্র? মোদি ফ্যাক্টর কাজ করছে না তো? গণতন্ত্র কাজ করছে তো? জনতা জনার্দন শেষ কথা বলছে তো? মোদি ফ্যাক্টর বলছে না, বলুন। জনতা যা ডিসিশন নিয়েছে আমরা মেনে নিয়েছি, এখানে আমাদের এটা একটু ভোটের প্রাককালে বললে হয়তো ভালো হতো। আপনি আমার সঙ্গে অনেকবার প্যানেলে বসেছেন, একবারও মানতে চাননি এই বিষয়গুলো। আপনারা বলেছেন মোদি ফ্যাক্টর কাজ করবে। 40-35 দিনের পর দিন ডিটোরিয়েট করেছে মানটা। সঠিকভাবে সেটা আমরা সর্বদাই চেষ্টা করেছি, এবং যা ডিসিশন হয়েছে আমরা সেটা মেনে নিয়েছি। কিন্তু আমি এটুকুনি বলতে পারি, একদম গর্বের সাথেই বলতে পারি, তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীজি শপথ গ্রহণ করতে চলেছে প্রধানমন্ত্রী হিসেবে। এবং এই যে কংগ্রেস বা তৃণমূল যা যা বলছে, আমার খুব অবাক লাগছে, 40টা শরিক দল নিয়ে এত বড় বড় কথা বলছে। তাদের কি ক্যালকুলেশন আছে? একার পক্ষে তো কারো সম্ভব ছিল না, একার পক্ষে তো লড়াই করার মতো। কংগ্রেসের মান কতটা বেড়েছে সেটা একবার দেখেছেন? কংগ্রেসের সিট সংখ্যা কতটা বেড়েছে সেটা দেখেছেন? 70 বছর 72 বছর রাজত্ব করেছে, কতবার বেড়েছে আপনারা সেটা দেখুন। কংগ্রেসের মা ছিল সেখানে ভালো অরিন্দম বাবু বলতে পারতেন। অরিন্দম বাবুর কাছ থেকে ক্লারিফিকেশন নেব। অরিন্দম বাবু, এই রাহুল গান্ধী এতদিন সার্ভাইভ করে নরেন্দ্র মোদীর বেস্ট সময়ে, নরেন্দ্র মোদীর বেস্ট সময়, ঠিক আছে ভালো হয়েছে, শুনুন
হচ্ছে ভোট হ্যাঁ, মা ভিক্ষার ছেলের মাধ্যমে, ভোট ভিক্ষার কিসের মাধ্যমে মাধ্যমে? মা কোথাকার মা বার ডান্সার ছিল, সে নাকি মানে খুব অত্যন্ত লজ্জার ব্যাপার। প্লিজ প্লিজ না, ব্যক্তিগত আক্রমণ নয়, প্লিজ সম্মানের সঙ্গে কথা বলুন না, রুবি ম্যাম, না, প্লিজ শুনতে- সৌজন্যতা মেনটেন করুন। না 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 উনি কার কথা বলছেন একটু শুনতে দিন। বলুন বলুন, কি বললেন? কে বার ডান্সার ছিল কোথাকার? এটা তো প্লিজ, কে দিয়েছে এগুলো আলোচনার আপনাকে? বিষয় নয়। না 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 না, কে- আমি কে আমি দিয়েছে? আমি কে এখানে এই সেন্সার তথ্য করছি, আপনাকে? আমি সেন্সার আপনাকে করছি। কে না 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 দিয়েছে? না, এক কথায় অঞ্জনে আমি এই শব্দ সেন্সার করছি, এক কথায় অঞ্জনে আমি এই শব্দ সেন্সার করছি। রুবি ম্যাম এবং অরিন্দম বাবু, না, না, এই যে এই বিষয় নিয়ে আমি কি বললেন? না 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 না, আপনাকে কে আমি দুজনকেই দিয়েছে? বলছি না, সেন্সার করছি। অরিন্দম বাবু, না না প্লিজ, না 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 না, পলিটিক্যাল গডফাদার যারা রয়েছে, যারা এই সমস্ত শেখায়, তাদেরকে এইসব- বলছেন এইসব- এইসব যেন বিষয় নিয়ে আলোচনা ভুলতথ্য না শেখায়। শুনুন, না, যদি please, এই সমস্ত নিয়ে প্লিজ, আমি আলোচনা আমি হয়, দুজনকেই বলবো, যদি আমি এই সেন্সার করছি এই সমস্ত শব্দ, নিয়ে আলোচনা আমি হয়, সেন্সার করছি এই তাহলে শব্দ। কে কার, অরিন্দম বাবু, শুনুন না, তাহলে কে কার সাথে ঘুরে টিকিট পায় সেগুলোও আমরা জানি। না প্লিজ, এগুলো আলোচনার বিষয় নয়, আজে বাজে এগুলো কথা। আলোচনার বিষয় নয়। ঠিক আছে, অরিন্দম বাবু, হ্যাঁ, না প্লিজ প্লিজ, রুবি ম্যাম প্লিজ, বিষয় নয় বলেই- আমি পিসিআর কে বলবো, রুবি বিষয় ম্যাম নয় প্লিজ বলেই ফেয়ার আমি ডাউন বলছি না, ঠিক আছে? ফেয়ার ডাউন করুন। অরিন্দম বাবু, অরিন্দম বাবু আপনি বলুন, অরিন্দম বাবু আপনি বলুন। রুবি ম্যাম প্লিজ প্লিজ সৌজন্যতা মেনটেন করুন প্লিজ। অরিন্দম বাবু আপনি বলুন, ফেরার অন। আপনার নেতৃত্বে রুবি ম্যাম এইভাবে বলতে থাকলে কেউ কারো কথা শুনতে পাবে না, ঠিক আছে। দর্শকরা বিভ্রান্ত হবে। ওই নিচে প্লিজ নামাবেন না। রুবি ম্যাম প্লিজ। নিচে নামাবেন না, আবারও বলছি, অতটা অরিন্দম বাবু, নিচে নামাবেন না। অরিন্দম বাবু এই ওই প্রসঙ্গ নিয়ে রাজনীতি আলোচনার আমরা কোনো মানে করতে হয় না। চাই অরিন্দম বাবু অন্য কথা বলুন। অরিন্দম বাবু আমি যে তো প্রশ্ন চাইছি না করেছিলাম সেটা করতে, সেটার আমি তো উত্তর দিন। চাইছি না করতে। না প্লিজ প্লিজ যে প্লিজ, নিচে আমি বারণ নেমেছে, করছি, যে নিচে সঞ্চালকটা আমি নেমেছে। অরিন্দম বাবু, হ্যাঁ। বলুন। বেশ, হ্যাঁ, কি বলছিলেন বলুন, কি নিয়ে উত্তর দেব? যে প্রশ্ন রুবি ম্যাম করেছিলেন সেই প্রশ্নের প্রেক্ষিতে আপনি উত্তর দিন যে 90টা সিট যেই মুহূর্তে এই মুহূর্তে কংগ্রেস যতটা সিট বাড়িয়েছে 70 বছরে এই বাড়ানোটা একেবারেই বিশাল কিছু প্রেক্ষাপটে আসে না, সেটাই বলতে চাইছি রুবি ম্যাম, আপনি কি বলবেন? হ্যাঁ, একদম তাই, আমিও সেই কথাটাই বলছি। নরেন্দ্র মোদীর বেস্ট সময়, বিজেপির বেস্ট সময়, আমরা আমাদের বেস্ট সময়ে যেই আসনটা পেয়েছিলাম তার চেয়ে অন্তত 50টা আসন কম পেয়েছে। আমরাই সেই দল, আমরা যারা 400 পার করেছিলাম। নরেন্দ্র মোদী তার বেস্ট সময়েও এটা করতে পারেনি। আজকে তারা কথা বলছে, দেখুন আজকে এই যে গণতন্ত্র বলে চিৎকার করছে না, এই গণতন্ত্রই ভারতবর্ষে জাতীয় কংগ্রেসকে এই 70 বছর শাসন করার কথা বারবার করে বলে। এই গণতন্ত্রই ভারতবর্ষের জাতীয় কংগ্রেসকে সেই সুযোগটা করে দিয়েছিল, যেই সুযোগে ভিত্তি করে আজকে 15 বছর এরাও সরকার চালিয়েছে। কিন্তু এই একই গণতন্ত্র আমাদের 70 বছর সেই ক্ষমতা দিয়েছিল। কাজেই সংক্ষেপে। একদিকে আপনি নিজেরা গণতন্ত্রের কথা বলবেন, আর যেই গণতন্ত্র একইভাবে আরেকটা দলকে সুযোগ দিল সেই গণতন্ত্রকে আপনি নিচু করে দেখাবেন। যেই দলটা 400 নিতে পার করলো তাকে ছোট করে দেখাবেন, এমনটা তো হতে পারে না। আগে ওই 400 পার করে দেখান, তারপরে আসবেন। বেশ বেশ, একেবারে অন্তিম রূপ দিকে চলে এসেছি। এবার আপনাদের চারজনকেই 1 মিনিট স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো। আমি প্রথম সুযোগ দেবো রাজুবাবুকে। রাজুবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে সার্বিক বিষয় নিয়ে, এখন বলুন, আনইন্টারাপ্টেড, মাঝে কেউ বলবেন না, বলুন। দেখুন, আমরা জানি যে ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না। একটা মিম ভাইরাল হয়েছিল, নীতিশ কুমার কে ফোন করেছিল নরেন্দ্র মোদী, তো ভাইয়া জি ফোন উঠাও, এ মজাক কে বাত নেই হ্যায়। তো নীতিশ কুমার হেসেছিল, এটা কিন্তু আমরা দেখলাম। এর সত্যতা কিন্তু আপনাদের মতো আমিও যাচাই করে নিই। নাম্বার 1, এবার যে ধর্মের সুরসুরি দিয়ে যে ভোটটা চেষ্টা করছিল, হিন্দুইজম সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে রাম মন্দিরকে সামনে প্রজেক্ট করে, সেখানে ফাইজাবাদে ভারতের মানুষ এবং সেখানকার মানুষ বুঝিয়ে দিয়েছে ধর্মীয় সুরসুরি দিয়ে কোনো কাজ হবে না। তার কারণ মানুষ বুঝতে পেরেছিল যে এই বিজেপি যদি মানে একটা হিউজ মেজরিটি নিয়ে আসে, তাহলে বেসিক স্ট্রাকচার যে আমরা বলি সেকুলারিজম, দ্য বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন, এটা কিন্তু তুলে দেওয়া হবে। এটা কিন্তু মানুষ আজ করেছিল। এবং এখন যে বড় বড় কথা বলছে বিজেপি কিন্তু একাই, কোন একটা পার্টি কিন্তু ক্ষমতা দখল করেনি, পাইনি মেজরিটি। আজকে এনডিএ এই নির্বাচনের ফল ঘোষণার পরে কিন্তু এনডিএর নামটা এসছে। রাজুবাবু, আপনার সময় শেষ। এবার একেবারে সরাসরি চলে যাবো রুবি ম্যামের কাছে। রুবি ম্যাম, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। শুধু একটা প্রশ্ন অ্যাড করবো, সেটা হচ্ছে দিগ্বিজয় সিং যখন বলেছিলেন ইভিএম বিভ্রাটের কথা উঠতে পারেন, তখন আপনারা এক প্রকার মজা করেছিলেন এই বিষয় নিয়ে। এখন বিজেপির নেতারা অনেকেই বলছেন ইভিএম বিভ্রাটের কথা। আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, বলুন। দেখুন, আমরা পশ্চিমবঙ্গে যেটা দেখেছি সেটা নিয়ে আমরা একটু বলি। কারণ পশ্চিমবঙ্গের ইভিএম এর স্ট্রং রুমে আমরা দেখেছি সিভিক ভলেন্টিয়ার ভেতরে রয়েছে, স্ট্রং রুমের ভেতরে। কিভাবে যে কি হয়েছে আমরা জানি না।
আমরা খুব অবাক হচ্ছি, যেগুলো জেতা সিট আমাদের সেখান থেকে আমরা কিভাবে হারলাম, এটা আমাদেরও খুব অবাক লাগছে। বিশ্বাস করুন, ইভিএম নিয়ে অনেক কিছু কারচুপি কিভাবে কি হয়েছে না হয়েছে জানি না, তবে সর্বস্তরে হয়নি, তবে ন্যাশনালে সর্বস্তরে ইভিএম নিয়ে কারচুপি হয়নি। গণতন্ত্রের প্রক্রিয়ায় মানুষ ভোট দিয়েছে, যেটা হয়েছে আমরা সেটা মেনে নিয়েছি। আমরা আবারও বলছি, কোথাও যদি আমরা 1000 ভোটেও জিতে থাকি সেটাও আমরা মেনে নিয়েছি, কোথাও যদি আমরা 1.5 লক্ষ ভোটে 2 লক্ষ ভোটে হেরে থাকি সেটাও আমরা মেনে নিয়েছি। বেশ, আপনি আপনার নির্ধারিত সময়ের আগেই শেষ করেছেন। এবার সরাসরি চলে যাবো অরিন্দম বাবুর কাছে। অরিন্দম বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। এই অপদার্থ বিজেপি নিজের ফেলা থুতু চাটতে বরাবর অভ্যস্ত, সেটা আপনি জিএসটি থেকে ধরুন, সেটা আপনি এই শেষ যে বিষয় হলো সেটাই ইভিএম নিয়ে। জিএসটি এরা বিরোধিতা করেছিল, 12% বিরোধিতা করেছিল, 28% লাগিয়েছে। আজকে এরাই, যখন আমরা বলেছিলাম যে এর যে মেকানিজম, সেই মেকানিজম গন্ডগোল করা সম্ভব, তখন এরা হেসেছিল। আজকে এরা বলছে এই মেকানিজমটা গন্ডগোল করা পসিবল। তো এই বিজেপি নিজের ফেলা থুতু চাটতে অভ্যস্ত এবং স্বতঃস্ফূর্ত, এটা নিয়ে আমাদের কিছু বলার নেই। আনইন্টারাপ্টেড ম্যাম, প্লিজ, আপনাকে বলার সুযোগ দিয়েছিলাম আমি। অরিন্দম বাবু, শেষ করুন। হ্যাঁ, শেষ করে দিয়েছি। বেশ, আপনিও নির্ধারিত সময়ের আগে শেষ করেছেন। এবার একেবারে অন্তিম পর্যায়ে রয়েছি, আমি সরাসরি চলে যাব একেবারে সুকান্ত বাবুর কাছে। সুকান্ত বাবু, এই সার্বিক বিষয় নিয়ে আপনার 1 মিনিট স্ট্যান্ড পয়েন্ট শুরু হচ্ছে এখন, বলুন। দেখো অঞ্জন, আমি প্রথমে বলতে চাই, প্রথম তো মুদ্রাস্ফীতির কথা রয়েছে, বেকারত্ব, যেটা আমি বলছি জবলেস গ্রোথ, যেটা এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এবার আরেকটা কথা একটু বলতে চাই, যেটা হচ্ছে নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য যখন এলেন, এটার সঙ্গে কিন্তু মিল অনেক কতগুলো জায়গায় রয়েছে। 1962 সালে যখন জওহরলাল নেহরু আসেন, তখনও কিন্তু তার ভোট কমে গিয়েছিল, কিন্তু কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। আমি আরেকটু যাচ্ছি, টনি ব্লেয়ার এবং আরেকটা হচ্ছে মার্গারেট থেচার, তারাও যখন তৃতীয়বার আসেন তখন কিন্তু অনেকটাই কমে গেছিল ভোট। কিন্তু ঘটনা হচ্ছে এখানে মোদিইজম, বেকারত্ব এবং আরেকটা ঘটনা হচ্ছে, যেটা হচ্ছে বলতে গেলে যে হিন্দু রাষ্ট্র গঠন বা একটা বিষয় হচ্ছে এর দিকে যাওয়া, ধর্মের জিগির তোলা, ধর্মের মেরীকরণ, এগুলো কিন্তু বেকারত্বের জ্বালায় যারা নিমজ্জিত, সেই জেনারেশনকে অক্সিজেন দিতে পারেনি অঞ্জন। সুতরাং এই কারণটা কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে মোদি হে তো মুমকিন হে, এই যে শব্দবন্ধ বা এই শব্দবন্ধগুলো কিন্তু কাজে লাগেনি। যেটা কাজে লেগেছে যে একটা কথা ধ্রুব রাঠি বলেছে খুব ভালো, যে নেভার আন্ডার এস্টিমেট দ্য পাওয়ার অফ এ কমন ম্যান। সুতরাং আমার মনে হয় গণতন্ত্রের মূল জায়গাটা জনগণ সেই জায়গায় বলেছে যে এবার যে ভার্ডিক্টটা দিয়েছে সেটা মেনে নিয়ে আমার মনে হয় জোট সরকার চালাতে হবে নরেন্দ্র। বেশ বেশ, একেবারে অন্তিম লাইনে চলে এসেছি। আপনাদের 4 জনকে অশেষ ধন্যবাদ ট্রাইবটি বাংলা আসবার জন্য, এক কথা অঞ্জনের শোতে আসবার জন্য। যে কথা বলে আজকের এই স্পেশাল শো শেষ করব, একেবারে বিজেপির পক্ষ থেকে বিজেপির সমর্থক যা বলছেন যে কি করে কি হয়ে গেল বুঝতে পারলাম না। অনুব্রত মণ্ডলের একটা কথা বড্ড মনে পড়ছেন, আমরা খেলতে জানি, শেষ খেলাটা আমরাই খেলবো। এবং সত্যিই তাই, পরবর্তীকালে যা দেখা গেল, এতদিন করে এত দহরম মহরম, শেষে গিয়ে ছক্কা মারছেন সবুজ। এই যাবতীয় বিষয় নিয়ে অ্যানালিসিস পর্ব যখন উঠে এলো, তখন দেখা গেল বিজেপির সাংগঠনিক শক্তি অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। সত্যি কি এর পরবর্তীকালে বিজেপির সাংগঠনিক শক্তি আপে উঠবে? নজর থাকবে আমাদের ট্রাইব টিভি বাংলার। এরকমই টান টান শো দেখার জন্য নজর রাখতে হবে ঠিক সন্ধ্যে 7টায় ট্রাইব টিভি বাংলার পর্দায় এক কথায় অঞ্চলে। নমস্কার।